ডক্টর ইউনূস থাকবে না। তার তো আওয়ামী লীগের অন্যতম প্রধান শত্রু হলো আজকে এই অন্তর্বর্তীকালীন সরকার তথা ডক্টর ইউনূস। ডক্টর ইউনূসের প্রস্থান তো নির্ধারিত হয়ে গেছে, ডক্টর ইউনূস চলে যাবেন ওনার দলবল সহ। তিনি চলে গেলে যে বৈষম্য ছাত্র আন্দোলনের যে এনসিপি যে গঠন করা হয়েছিল তারাও ক্ষমতাহীন হয়ে যাবে, তাদেরকেও প্রোটেকশন কেউ হয়তো দিবে না। তাহলে এটাকে আওয়ামী লীগের পক্ষে যাচ্ছে না বিপক্ষে যাচ্ছে? তাহলে আওয়ামী লীগ কেন বোমা মেরে, কেন ফটকা ফুটাইয়ে, কেন বাসে আগুন দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূসকে ক্ষমতা দীর্ঘায়িত করার সুযোগ করে দিবে? কি কারণে, কোন যুক্তিতে, রাজনীতির কোন কারণে? শেখ হাসিনা বা তার ভারত কি এতই বোকা যে তারা এই সরকারের ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য ব্যবস্থা নিবে? বাংলাদেশের এগেইনস্টে ভারতের অ্যাকশন আপনি দেখেন, রাজনাথ সিং কালকে যে বক্তব্য দিয়েছে, রেড অ্যালার্ট ফর বাংলাদেশ। রাজনাথ সিং হুঁশিয়ারি দিয়েছেন আমাদের প্রতি, তাদের পরবর্তী যুদ্ধ শুরু হবে বাংলাদেশের ফ্রন্ট থেকে। পাকিস্তানে একটা নেভাল শিপ আমার চিটাগাং পোর্টে দাঁড়িয়ে আছে গোলা বারুদ নিয়ে। ইতিমধ্যে পাকিস্তানে অনেক জেনারেলরা এখানে ঘুরে গেছেন। কাজে এখানে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী সরাসরি আমার প্রধান উপদেষ্টাকে আক্রমণ করেছে। এই ধরনের আন্দোলন তোলা মানে হলো একটা আওয়ামী শিবিরের মধ্যে ঐক্য ফিরিয়ে নেওয়া আসা। যে অনৈক্যটা সৃষ্টি হয়ে গেছিল, যে অনৈক্যটা তৈরি করার চেষ্টা করেছিল, আসিফ নজরুলের যে মানে অমার্জিত ভাষায় যে কথাটা বলেছে, 7 দিনের মধ্যেই জবাব দিতে হবে রাজনৈতিক দলগুলো। আরে বাবা, মনে হচ্ছে রাজনৈতিক দলগুলো ওনার মানে কিনা গোলাম। উনি যে নির্দেশ দিবেন রাজনৈতিক দলগুলো সেই নির্দেশ অনুযায়ী কাজ করবে। হয়তো ডক্টর ইউনূস সাহেব বলছে আপনারা আবার রাজনৈতিক দলের সঙ্গে কথা বলেন, তাদেরকে একটা সময় দেন, যে বলেন যে আসেন আলোচনা করে এটা সমাধান করি। এটাকে এইভাবে না বলে, এটাকে আমি একটা উদাহরণ দিই। আমরা 1995 শেষের দিকে যখন লাগাতার আওয়ামী লীগ হরতালের পর হরতাল দিয়ে যাচ্ছিল, যে তারা এই সরকারের বিরুদ্ধে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন করছিল, তখন আমরা আমাদের তো জনৈক বড় নেতাকে ডেলিগেট করে পাঠানো হলো আওয়ামী লীগের শিবিরে, যে আপনি গিয়ে একটা আলোচনা করে আসেন। এবং আওয়ামী লীগও গ্রিন সিগন্যাল দিল যে হ্যাঁ আমরা ঐক্যমতে বসবো, আন্দোলন আমরা তুলে নিব, রাজনীতির এই জিনিসগুলো সমাধান দিতে হবে। সবাই ওখানে আওয়ামী লোকের পক্ষে তখন মিজানুর রহমান সাহেব গেছেন, জাতীয় পার্টির লোকেরা তারা গেছেন, মিজানুর রহমান চৌধুরী সাহেব জানো রাজনীতিবিদ আছেন। আমাদের যিনি নেতা গিয়েছিলেন তিনি আলোচনার শেষে বললেন যে আমরা যে কথায় আসলাম এটা আপনাদের একটা লিখিত একটা কাগজ দিতে হবে, আমরা লিখিত চুক্তি করতে চাই। মিজান চৌধুরী সাহেব সেদিন বলছিল, কর্নেল সাহেব, সরি নামটা বলা হচ্ছে না, জনাব রাজনীতির দাসকপ দিয়ে হয় না, আপনাকে যে কথাগুলো আমরা বলেছি এই কথাগুলো যদি আপনার মনে হয় রাখার, আপনি আপনার নেত্রীর কাছে যান, গিয়ে বলেন যে আমরা রাজি আছি, দাসকপ দিয়ে রাজনীতি হয় না। আমরা এই যে বর্তমান প্রধানমন্ত্রীর যে অফিস, এইটার পিছনে হল রুমে আমরা সবাই বসে আছি, ওই ডেলিগেট কখন আসবেন, ম্যাডামও বসে আছেন সবাই। যে ডেলিগেশন গেছিল সেই ডেলিগেশন এসে বলল, নাটকীয় স্বরে বলল যে ওরা কোনো লিখিত কাগজ দিবে না, ফলে আমি ওদের প্রস্তাবকে বাদ দিয়ে চলে আসছি। সঙ্গে সঙ্গে আমাদের কিছু লোক বেশ করে উঠলো, ম্যাডাম কিন্তু হতচকিত খায় গেল, কি করবে? সবার কথায় দশচক্রে ভগবান ভূত, হলো না। ম্যাডাম কনভিন্স ছিলেন যে এটা হবে, হলো না।
ক্ষতিটা কার হলো? ওই ডেলিগেটের তো ক্ষতি হয় নাই, ওই নেতার তো ক্ষতি হয় নাই, ওই নেতা তো পরবর্তীতে বিএনপিতে থাকেও নাই, বিএনপি ছেড়ে চলে গেছে। কিন্তু ক্ষতি তো দেশমাতা খালেদা জিয়ার করেছে। ক্ষতি তো এই 15ই ফেব্রুয়ারি নির্বাচন করতে ওনাকে বাধ্য করেছিল। ক্ষতি তো হয়েছে ওই নির্বাচনে তারা আসে নাই, আওয়ামী লীগও আসে নাই, জামাতও আসে নাই। ফলশ্রুতিতে 96-এর ফেব্রুয়ারি নির্বাচন ফ্লপ করেছিল। সেই নির্বাচনে আমি নমিনেশন নেই নাই, আমি বলছি না আমি নির্বাচন করব না, অন রেকর্ড আছে, আমি নির্বাচন করি নাই। 96-এর ফেব্রুয়ারি নির্বাচন আমি করি নাই। এই যে আজকে বসুন্ধরা মার্কেট, এই বসুন্ধরা মার্কেটের জায়গাটা খালি করা হয়েছিল বিএনপির একটা জনসভার নাম দেয়া 1996 সনের 1 জানুয়ারি। এবং সেখানে ম্যাডাম বলেছিলেন যে আওয়ামী লীগকে ঠিক করার জন্য আমার ছাত্র দলে যথেষ্ট, সে বিখ্যাত বক্তব্য। তারপরে কি হয়েছে? উনি তো গুণাগ করে বুঝতে পারেন নাই যে বসুন্ধরাকে ওই উসমানিয়া গ্লাস ফ্যাক্টরি ছিল, ওই জায়গাটা খালি করে বসুন্ধরাকে দেওয়ার জন্য ওই রাজনৈতিক মিটিংটা ওখানে করা হয়েছে। এবং তাকে তখন দিয়ে হুদা বলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার ছিল, তাকে দিয়ে সবকিছু ভাঙ্গাইয়া মাঠটা পরিষ্কার করে বিএনপির জনসভা করা হয়েছিল 1996 সনের 1 জানুয়ারি, ছাত্র দলের প্রতিষ্ঠা বার্ষিকী। ইতিহাস তো আমরা দেখেছি। তারপরে তো বসুন্ধরা বিশাল মার্কেট এখানে হয়েছে, খালি হয়েছে। তো রাজনীতি এমন অনেক খেলা হয়, যে খেলা জনগণ দেখে একটা, হয় আরেকটা। আজকে যে বোমার কথা বলছেন, এই বোমার সঙ্গে আওয়ামী লীগের কোন সম্পর্ক নেই। এটা আওয়ামী লীগের রাজনীতি কোনো ফায়দা হবে না। এটা আওয়ামী লীগের এত বোকা আওয়ামী লীগ না, শেখ হাসিনা এত বোকা না যে এই ধরনের ঘটনা করে সারা বিশ্বের কাছে উনি সন্ত্রাসী, বোমাবাজ, এই ধরনের একটা অপবাদ এই দুর্দিনে ওনার কাঁধে নেবেন। পুলিশ যাতে আওয়ামী লীগের আরো নেতা কর্মীদেরকে গ্রেফতার করতে পারে সেই সুযোগ করে দেবে। গ্রেফতার বাণিজ্য ইতিমধ্যে শুরু হয়ে গেছে, জামিন বাণিজ্য শুরু হয়ে গেছে। জামিনের নামে আমরা দেখেছি অনেকে জামিন পাচ্ছেন, অনেকে বিভিন্ন ভাবে বিশাল বিশাল টাকার বিনিময়ে অনেকে জামিন নিয়ে আসতেছেন। এটা তো বাজারে শোনা যাচ্ছে। এখন তো আওয়ামী লীগের জজও নাই, আওয়ামী লীগের লয়ারও নাই। আমরাই তো বিপ্লবীরাই তো এখন সব জায়গায় আছি, সরকারে আছি, রাষ্ট্রে আছি, বিচার ব্যবস্থায় আছি, পুলিশে আছি, ব্যাংকে আছি, সব জায়গায় আছি। আমরা তো সেগুলোই করতেছি। আজকে এই গুলাগুলি নিয়ে আপনি যে ভয়ের কথা বলছেন, ভয়ের কিছু নাই, কিচ্ছু নাই। আমি তো এটার মধ্যে ভয়ের কিচ্ছু দেখি না। পাতানো খেলা, এগুলো জনগণকে ধোঁকা দেওয়ার খেলা, মানুষকে বুঝানোর খেলা। এগুলা ওই যে বিভিন্ন দিকে ঢুল পিটাইয়া মাছগুলাকে একদিকে নিয়ে আসা। পরবর্তী আক্রমণটা হবে বাংলাদেশের মাটিতে। কাজে ভারতের মিডিয়া সেটাকে প্রুফে নিয়েছে। সেই বক্তব্যটা মিডিয়াতে এখন দিলে সারা ভারতবাসী খাবে। অর্থাৎ ভারতবাসী এখন, আমরা 20 কোটি মানুষ ভারতের এই 60 কোটি মানুষের বিরুদ্ধে কথা বলতে পারি, 60 কোটি মানুষ কি 20 কোটি মানুষের বিরুদ্ধে কথা বলতে পারে না? 60 কোটিকে যদি 20 কোটির বিরুদ্ধে খেপিয়ে তোলা যায়, তাহলে ক্ষতিটা কার হবে? ভারত তো সুযোগটা নিয়েছে এবং এই বোমার দায়িত্ব বাংলাদেশ চাপিয়ে দিয়ে সমগ্র ভারতকে বাংলাদেশের শত্রু চিহ্নিত করা হচ্ছে। সমগ্র ভারতবাসীর কাছে বাংলাদেশকে ভারতীয় শত্রু হিসেবে চিহ্নিত করার সুযোগ করে দিয়েছে ওই জঙ্গি ভাইরা একদিন আগে ঘোষণা দিয়ে বাংলাদেশ থেকে আক্রমণ করা হবে। আজকে সারা বাংলাদেশে এই গুলাগুলি করলে সাধারণ আমরা যে দর্শক যারা আছে, অতি বুদ্ধিমান দর্শকরা ধরে নেবে এটা আওয়ামী লীগ করেছে, খুব বুদ্ধির মতো বলবে আওয়ামী লীগ এই কাজটা করেছে, আওয়ামী লীগ এই বোমা মেরেছে, আমি দেখে আসছি। দেখবেন আপনি মিডিয়াতে অনেক আমার মতো বুদ্ধিমান, আমার চেয়ে বুদ্ধিমান লোকেরা দেখবেন আওয়ামী লীগকে দায়ী করবে, কিন্তু একবারও হিসাব করে দেখবে না এই বোমাবাজির মাধ্যমে আওয়ামী লীগের অর্জন কি হবে। এখন তো এই ছোটখাটো টুকটা বোমা ফালানোর কোনো কারণ আওয়ামী লীগের নাই, এটা আমরা করেছি।
এটা আমরা যারা বর্তমানে দেশ চালাচ্ছি, দেশের দায়িত্ব নিয়েছি, দেশকে আমাদের ঐক্য যাতে বিনষ্ট না হয় এই জন্য আমরা একটা ভয় দেখাচ্ছি, বাঘ আসতেছে, যাতে আমরা সবাই ঘরে এসে ঐক্যবদ্ধ থাকি। আগামী 11 তারিখের নিজেদের প্রোগ্রামকেই নিজেরাই নিয়ন্ত্রণ করার জন্য নিজেরাই এই বুয়াবাজিটা করেছে। বিএনপির পক্ষে বুয়াবাজি করার ক্ষমতা নাই। গত 15 বছরে বিএনপি কোনো বুয়াবাজি করতে পারে না। আমার বন্ধুরা জানেন আমাদের আন্দোলনে কাদেরকে আমরা বোমা মারতে ব্যবহার করেছিলাম, আমি আমার নামটা বললাম। আমার সেই বন্ধুরা জানেন আমরা যখন থানা লেভেলে, উপজেলা লেভেলে, জেলা লেভেলে যখন আক্রমণাত্মক দায়িত্ব যাদেরকে দিতাম তারা কারা। আমিও জানি, আপনিও জানেন, বন্ধুরা জানেন, আমি নামটা বলছি না। আজকে তারা তো বিএনপির পক্ষে নয়, এখন তারা তো বিএনপির পক্ষে এই আক্রমণগুলো করবে না। তাহলে তারা এই আক্রমণগুলো কারা করতেছে এবং ধরা যাচ্ছে না, ধরতে পারছে না। তার মানে আমাদের লোকেরাই, যারা আমরা আমাদের মধ্যে থেকে মেরে আবার সে আমাদের মধ্যে এসে ঢুকে যাচ্ছে, আমরা তাকে ঢুকাইয়া ওর জামাটা খুলে আরেকটা জামা রেডি আছে ওর গায়ে পরায় দিচ্ছি। এখানে তো হলুদ জামা পরা কোন লোক নাই। আপনি কোথায় দেখলে হলুদ জামা পরে লোকটা বোমা মারছে? এখানে তো লাল জামা পরা লোক। কারণ আমি তো লাল জামাটা আগে রেখে দিয়েছি এখানে, হলুদ জামাটা বদলাই ফটাফট লাল জামা হয়ে গেছে, আমার ভিতরে চলে গেছে। পুরনো টেকটিক্স এগুলাই তো গত 70 বছর ধরে আমার এই বয়স থেকে 71 মুক্তিযুদ্ধের আগে থেকে 69 ছাত্র আন্দোলন থেকে রাজপথে হেঁটে হেঁটে আমরা তো এইগুলাই শিখে এসছি। আমরাই তো জানি এই মিছিলের সামনে কে বোমা মারে, কে বোমা, যে বোমা মারে তা কোনোদিন পাওয়া যায় না, নিরীহ লোকগুলো ধরা খায়। সেটা কাদেরকে দেওয়া হয় দায়িত্ব? কে ঢিলটা মেরে দৌড়ে পালিয়ে যায়? কোন ছেলেটাকে আমরা সে দায়িত্ব দেই? আমাদের দলের সবচেয়ে যে খারাপ ছেলেটা, তাকে ওই দায়িত্ব দেই। আর ওই লোকটা, ওই ছেলেটা কখনোই ধরা খায় না। এখন এগুলো তো পুরনো রাজনীতির ট্যাকটিক্স, পুরনো। এগুলো তো আমরা করতে করতে এই পর্যন্ত আসছি রে ভাই, আমাদের নতুন করে কি শিখাবেন? কাজে এই আজকের এই ঘটনার পিছনে এটা আমাদের আভ্যন্তরীণ ব্যাপার। আমরা আমাদের বিষয়গুলোকে সমাধান করার জন্য সরকার অত্যন্ত দক্ষতার সঙ্গে প্রশাসনিক সত্য ছায়ায় পুলিশদের মধ্য দিয়ে আস্তিগুলো করা হয়েছে। এই কথাগুলা সত্য বলতে গিয়ে, জনগণকে সঠিক জিনিস জানাতে গিয়ে আজকে আমাকে ঝুঁকি নিতে হচ্ছে। আমার জীবনের ঝুঁকি, আমার ধ্বংসের ঝুঁকি, আমার অস্তিত্বের ঝুঁকি নিতে হচ্ছে। কিন্তু তারপরেও যদি সুযোগ পাচ্ছি আপনার কথা বলার, এই জন্য আমি সত্যটাকে উদ্ঘাটন করার চেষ্টা করছি, মানুষ যেন সত্য জিনিসটা জানে। যেহেতু আপনি জামাতের সঙ্গে ওয়াদাবদ্ধ যে আগামী সরকারে আমরা যাই কিছু করি না কেন, নির্বাচন যেভাবেই করি না কেন, সরকার কিন্তু আমরা মিলেই করব। এই জন্য আপনি জাতীয় সরকারের ডাক দিয়ে রেখেছেন। আপনি বলে রেখেছেন যে জননেতা তারেক রহমান সাহেব বলে রেখেছেন আগামী নির্বাচনে যেই জয়লাভ করুক না কেন, বিএনপি যদি জয়লাভ করে তাহলে তিনি সবাইকে নিয়ে সরকার গঠন করবেন। তাহলে কি বোঝা যাচ্ছে? এই নির্বাচনে ওনার 300 আসন দরকার নাই, উনি সবার থেকে একটু মেজরিটি থাকলে হলো, সেখানে উনি সবাইকে নিয়ে করবেন। সবাই ওনার মন্ত্রী পরিষদ থাকবেন, আমাদের বিরোধী দল থাকবে না। বিরোধী দল ছাড়া তো আমরা সংসদ দেখলাম, আবার দেখতে অসুবিধা কি আছে? দেখবো। বিরোধী দল থাকতেই হবে এমন তো কোনো কথা নাই। বিরোধী দল ছাড়াও তো রাজনীতি হতে পারে, হবে। এই যে অবস্থা, কাজে 15 বা ফেব্রুয়ারি প্রথম সপ্তাহে নির্বাচন করার জন্য যেগুলো করা হচ্ছে, এটারই একটা ইতিবাচক পদক্ষেপ হলো আজকে ঢাকা শহরে যে তথাকথিত বোমাবাজি করা হয়েছে, বিভিন্ন জায়গায় ফটকা ফোটানো হয়েছে, বাসে আগুন দেওয়া হয়েছে। এগুলা অত্যন্ত পরিকল্পিত এবং নির্বাচনটাকে সঠিক সময় করার জন্য এবং জামাতকে তার অবস্থান থেকে সরিয়ে নিয়ে আসার জন্য গ্রাউন্ড ওয়ার্ক করে দেওয়া হয়েছে। এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নাই, এটা নিয়ে অ্যালার্ম হওয়ার কিছু নাই, কিছু নাই। আর দিল্লির সেই বোমার জন্য
আমরা নিজেরাই আমাদের দায়ী হয়েছি। কারণ আমরা যে জঙ্গি মহোদয় সাহেব পাকিস্তান থেকে বক্তব্য দিয়েছেন, আমরা তার কোনো প্রতিবাদ জানাই নাই। ফলে ওনার এই বক্তব্যের সঙ্গে আমাদের একাত্মতা আছে। এটাই ভারতের মিডিয়া সারা বিশ্বের কাছে নিউজ করে, আপনারা যে 8টি মিডিয়ার সঙ্গে কথা বলেছেন, তারা একসরে কথা বলে প্রমাণ করে দিল যে ওই জঙ্গির সঙ্গে বাংলাদেশিদের সম্পর্ক আছে, কিন্তু আমাদের কোনো নাই। আমি ওই জঙ্গির সঙ্গে বাংলাদেশের 99% মানুষের কোনো সমর্থন নাই। তাদেরকে বাংলাদেশের মাটিতে স্থান দেওয়া হবে না। লস্কর বাংলাদেশের স্থান পাবে না। তাদের সঙ্গে বাংলাদেশের মানুষ নাই। আমি দ্ব্যর্থহীন ভাষা আপনার মাধ্যমে সারা বিশ্বের কাছে জানাতে চাই, এই ভারতের বোমাবাদের সঙ্গে বাংলাদেশের মানুষের কোনো সম্পর্ক নাই। না আছে বিএনপি, নাই জামাতের, নাই এনসিপির, নাই অন্য কোন রাজনৈতিক দলের, নাই কোন ইসলামিক দলের, কারো কোনো সংস্পর্শ নাই। এটা পাকিস্তানের প্রপাগান্ডা, পাকিস্তানের জঙ্গিদের প্রপাগান্ডা, এবং তারা বাংলাদেশকে কলঙ্কিত করার জন্য উদ্দেশ্য প্রণোদিত ভাবে এই কাজটা করেছে। এটার সঙ্গে আমি মনে করি আমার প্রধান উপদেষ্টা সহ এবং আমার পররাষ্ট্রমন্ত্রী উপদেষ্টা একটা ক্লিয়ার স্টেটমেন্ট দেওয়া উচিত, পরিষ্কার স্টেটমেন্ট দেওয়া উচিত যে এইটার সঙ্গে বাংলাদেশের কোনো সম্পর্ক নাই।